হ্যালো স্টুডেন্ট, আমি সহদেব দাস। আমি তোমাদের আজকে একটি নতুন বিষয় আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর একটি কবিতা, কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতাটি আমি তোমাদের সামনে আলোচনা করতে চাই। তবে মহুয়ার দেশ কবিতাটি আলোচনা করার পূর্বে সমর সেন সম্পর্কে আমাদের কিছুটা অবগত হতে হবে। তাই সমর সেন সম্পর্কে জানতে গেলে প্রথমেই জানতে হবে বাংলা কাব্য সাহিত্যে নাগরিক মধ্যবিত্ত জীবনের অবক্ষয়ের কবি হলেন কবি সমর সেন। বিখ্যাত সাহিত্য বিশারদ দীনেশচন্দ্র সেনের নাতি হলেন সমর সেন। বাবার নাম অরুণচন্দ্র সেন, মায়ের নাম চন্দ্রাবতী। সমর সেন জন্মগ্রহণ করেন 1916 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর। তবে সমর সেন প্রথম থেকেই খুব মেধাবী ছিলেন। কাশিমবাজার পলিটেকনিক স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। তারপর কোটিস্টাজ কলেজে ইংলিশে অনার্স নিয়ে ভর্তি হন। স্নাতক এবং স্নাতকোত্তর দুটি পর্যায়েই কবি সমর সেন প্রথম স্থানের অধিকারী হন। সমর সেন আন্তঃবিশ্ববিদ্যালয়ের একটি পত্রিকা শ্রীহর্ষ পত্রিকায় প্রথম লেখেন তুমি ও আমি নামে একটি কবিতা। তারপর 1934 খ্রিস্টাব্দ থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 12 বৎসর তিনি কাব্য জগতে বিচরণ করেন। অর্থাৎ যদি বয়স হিসাবে ধরি, 18 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত তিনি কবিতা লেখালেখি করেন। তার প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা 1937 প্রকাশিত। তবে এই পত্রিকা প্রকাশ করার সময় টাকা পয়সা ছিল না। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক সমর সেন লাভ করেছিলেন। সেই স্বর্ণপদকটি বিক্রি করে এই কয়েকটি কবিতা কাব্যগ্রন্থটি প্রকাশ করেন। এই কবিতাটি তিনি উৎসর্গ করেন কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদকে। তার মানে বোঝা যায় কবি ছিলেন কমিউনিস্টে বিশ্বাসী, মার্ক্সীয় দর্শনে বিশ্বাসী। এই আকৈশোর কমিউনিস্টে লালিত এই সমর সেন তার নিজের আত্মজীবনী বাবু বৃত্তান্ত, এই বাবু বৃত্তান্ত এক জায়গায় বলছেন, আমার গণ্ডি সীমাবদ্ধ ছিল মধ্যবিত্ত শ্রেণীতেই। সেই গণ্ডি কখনো পার হতে পারিনি। জনগণের সঙ্গে আমার সম্বন্ধ ছিল না, পরিধি ও পরিবেশ ছিল মধ্যবিত্ত। যখন আমাকে বিপ্লবী বলে তখন মনে হয় বা এখনো মনে হয় যে বিপ্লবীকে হেয় করা হচ্ছে। কবি সমর সেন উচ্চশিক্ষা লাভের পরেও তিনি বেশি দিন স্থায়ী কাজ পাননি। নানা সময়ে নানাভাবে নানা কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। তিনি প্রথমে কাঁথির প্রভাত কুমার কলেজে কিছুদিন অধ্যাপনা করেন। তারপর তিনি 1944-এ একটি বিজ্ঞাপন সংস্থায় ঢোকেন, সেখানেও বেশি দিন কাটাতে পারেননি। তারপর 1949 খ্রিস্টাব্দে স্টেটসম্যান পত্রিকার সঙ্গে যুক্ত হন। সেখানেও কিছুদিন কাজ করার পর তিনি 1957 সালে মস্কোতে চলে যান বিদেশি সাহিত্য প্রকাশনালয়ে, পরবর্তীকালে যার নাম প্রগতি প্রকাশনালয়। তিনি সেখানে অনুবাদকের কাজ করেন। সেখান থেকে পুনরায় আবার তিনি কলকাতায় ফিরে আসেন। কিছুদিন 1961 সালে বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন। তারপর আবার হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের যুগ্ম সম্পাদক হন।
1964 খ্রিস্টাব্দে হুমায়ুন কবিরের একটি বিখ্যাত পত্রিকা নাও পত্রিকার সঙ্গে তিনি যুক্ত হন, সেখানে অনেকদিন কাজ করেন। তারপর সেখান থেকে বিতাড়িত হয়ে যান। বিতাড়িত হওয়ার পর 2 সপ্তাহের মধ্যে তিনি আবার যুক্ত হন ফ্রন্টিয়ারের সঙ্গে। এই ফ্রন্টিয়ার কথা বলতে গিয়ে তিনি বাউবৃত্তান্তে তিনি বলছেন, ফ্রন্টিয়ার নকশাল ঘেঁষা পত্রিকা বলে খ্যাতি বা কুখ্যাতি অর্জন করেছিল। খ্যাতি হোক আর কুখ্যাতি হোক, সমর সেনের শেষ পরিচয় তিনি ফ্রন্টিয়ারের বিপ্লবী সম্পাদক। তাই সমর সেন কিন্তু কোনো না কোনো সময়ে শিক্ষার সঙ্গে কোনো কর্মের সঙ্গে তিনি যুক্ত থেকেছেন, বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত থেকেছেন। আর একটি বিখ্যাত পত্রিকা 1935-এ যেটা প্রকাশিত হয়েছে, বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্র যুগ্ম সম্পাদনায় ত্রৈমাসিক পত্রিকা কবিতা পত্রিকা, সেই কবিতা পত্রিকাতেও তিনি কিন্তু একসময় সহ সম্পাদক এবং সম্পাদকের কাজ করেছেন। তাই পত্রিকা সম্পাদনার পাশাপাশি নিজের কবিতা লেখার কাজটিও চালিয়ে গেছেন, কারণ তিনি তার জীবনের 12 বৎসর 1934 থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত কবিতার জগতে বিচরণ করেছেন। এটা আমি আগেই বলেছি। তারপরে কিন্তু তিনি আর কবিতা লেখালেখি করেননি। যখন সমর সেনের মা মারা গেলেন, ধীরে ধীরে কিন্তু কি কারণবশত ঈশ্বরের প্রতি আস্থা হারিয়ে ফেলেন, কিছুটা নাস্তিক হয়ে যান, তিনি কঠোর বাস্তব হয়ে যান। এই রূঢ় বাস্তবতাকে তিনি তুলে ধরতে চেষ্টা করেন। সমর সেন ছিলেন নাগরিক কবি। এই নগর জীবনের অন্তঃসার শূন্যতা, কদর্যতা এবং এই কলুষতা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি বারবার ছুটে গেছেন সাঁওতাল পরগনায়। সেই সাঁওতাল পরগনার প্রাকৃতিক সৌন্দর্য কবিকে বারবার হাতছানি দিয়েছে, আর কবি বারবার তিনি তার ক্লান্তি দূর করার জন্য সেখানে গেছেন। তাই যদি বলা হয় যে সমর সেন রোমান্টিক বিরোধী কবি, কিন্তু তারপরেও এই ঘটনার মধ্যে দিয়ে বোঝা যায় এই রোমান্টিকতার বিরোধী হলেও অন্তরে অন্তরে তিনি রোমান্টিক সৌন্দর্যের মুগ্ধ কবি ছিলেন। তিনি সেই প্রাকৃতিক সৌন্দর্যকে উপেক্ষা করতে পারেননি, হৃদয়ে সেই প্রাকৃতিক সৌন্দর্যকে তিনি পোষণ করতেন। তাই বুদ্ধদেব বসু তার কালের পুতুল নামে একটি প্রবন্ধ গ্রন্থে আমাদের সমর সেন সম্পর্কে এক জায়গায় বলছেন, সমর সেনের আপাত বিরোধী রোমান্টিক কবিতা সুপ্ত রোমান্টিক সৌন্দর্যের জন্য লালায়িত হয়ে ওঠে। অর্থাৎ তিনি রোমান্টিক বিরোধী কবি আমরা জানি, কিন্তু কোথাও না কোথাও তার অন্তরে রোমান্টিকতা বিরাজ করছে, শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যকে নিজের মধ্যে পোষণ করে রাখতে চান। অর্থাৎ শান্তির আশ্রয় তার সেই প্রকৃতি। সমর সেন সম্পর্কে অর্থাৎ তার লেখালেখি, তার কবিতা, তার বিষয় চিন্তাধারা, তার দর্শন, তার বাস্তবতা, এই সম্পর্কে একটি ভালো আলোচনা করেছেন, একটি ভালো মতামত দিয়েছেন সমালোচক শীতল চৌধুরী। তার বক্তব্য ছিল এই, 40-এর দশকে যুদ্ধোত্তর কালের সামাজিক ও অর্থনৈতিক জীবনের যে অবক্ষয় ও নৈরাশ্যপীড়িত শূন্যতার জন্ম হয়েছিল, তারই সার্থক রূপায়ণ করতে গিয়ে সমরবাবু তার নাগরিক কবিতায় আলকাতরার মতো রাত্রি, গলানো পিচের গন্ধ, পাথরের ওপর রোলারের যান্ত্রিক শব্দ, এই সকল অনুষঙ্গগুলি নিয়ে এসে, এছাড়া সমরবাবু নিজেও এক জায়গায় বলছেন, আমার বেশি অনুরাগ ছিল এলিয়টের প্রতি। অর্থাৎ কবি যেখানে নিজেই বলছেন এলিয়টের প্রতি তার একটা অনুরাগ ছিল, তাই তার কবিতায় এলিয়টের ছাপ পড়বে, এটা স্বাভাবিক। কবি সমর সেনের উল্লেখযোগ্য কয়েকটি রচনা এবার আসা যাক। তার উল্লেখযোগ্য রচনাগুলি হলো কাব্যগ্রন্থ এবং জীবনী গ্রন্থও রয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা, যেটি 1937-এ প্রকাশিত হয়। তারপর গ্রহণ ও অন্যান্য কবিতা,
যেটি 1940-এ প্রকাশিত হয়। তারপরের কাব্যগ্রন্থ নানা কথা 1942, খোলা চিঠি 1943, তারপর তিন পুরুষ 1944। সমর সেনের কবিতা নামক সংকলন একটি প্রকাশিত হয় 1954 খ্রিস্টাব্দে। তারপর তার নিজস্ব আত্মজীবনী গ্রন্থ বাবু বৃত্তান্ত, এই ছিল তার সার্বিক রচনা। তবে এক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমাকে আরো দুটো কথা বলতে হয়। সমর সেন যে নানা কথা নামক কাব্যগ্রন্থটি লিখেছেন 1942 সালে, এরকমই অনুরূপ একটি প্রবন্ধ গ্রন্থ একজন লিখেছেন, প্রমোদ চৌধুরীর নানা কথা নামক একটি প্রবন্ধ গ্রন্থ। আরেকটি তিন পুরুষ নামক যে কাব্যগ্রন্থটি লিখেছেন, এই তিন পুরুষ কাব্যগ্রন্থের আগের একটি পরিচয় আমরা পাই রবীন্দ্রনাথ ঠাকুর যখন যোগাযোগ উপন্যাস লিখছেন, সেই যোগাযোগ উপন্যাসের কিন্তু প্রথম নাম দিয়েছিলেন তিন পুরুষ। তাছাড়াও সমর সেনের কবিতা সংকলন যেটি আছে, সমর সেনের কবিতা, সেই কবিতা সংকলনে সাফাই নামক একটি কবিতা আছে। সেই কবিতার তিনটি স্তবক নষ্ট নীর নামে পরিচিত। তার মানে নষ্ট নীর কবিতা সমর সেনের। আবার রবীন্দ্রনাথ নষ্ট নীর নামে ছোট গল্পও লিখছেন। আবার অন্যদিকে সুধীন্দ্রনাথ দত্ত 1956 সালে লিখছেন তার একটি কাব্যগ্রন্থ দশমী। দশমী কাব্যগ্রন্থের একটি কবিতার নাম নষ্টনীর। তার মানে আমাদের সমর সেনের পাশাপাশি একই নামে আরো অন্যান্য সাহিত্যের সঙ্গে আমরা পরিচিত হতে পারলাম। এবার আসা যাক সমর সেনের কবিতার কোন কোন দিকগুলো উঠে আসে। যুদ্ধোত্তর পরবর্তীকালের রূঢ় বাস্তবতা অর্থাৎ কঠিন বাস্তবকে তিনি তুলে ধরেছেন। তিনি গদ্যের রূপে কবিতা লিখছেন। তার কবিতার মধ্যে যেমন বাস্তবতা আছে, যেমন গদ্য ছন্দ আছে, সেই সঙ্গে আরেকটি বিষয় আছে পরিশীলিত রুচিবোধ, পরিশীলিত ভাষা। এই সকল বিষয় থেকেও আরো একটি বড় কথা হচ্ছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সমর সেনের লেখা সম্পর্কে একটি উক্তি দিচ্ছেন, যেখানে তার রচনারীতি সম্পর্কে একটু ইঙ্গিত পাওয়া যায়। রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসুকে একটি চিঠি লিখছেন। সেই চিঠিতে সমর সেনের লেখা সম্পর্কে কিছুটা পাঠক জানতে পারবে। সেখানে রবীন্দ্রনাথ বলছেন, সমর সেনের কবিতা কয়েকটিতে গদ্যের রূঢ় বাস্তবের ভিতর দিয়ে কাব্যের লাবণ্যকেই প্রকাশিত করছে। এছাড়া রবীন্দ্রনাথ আরো এক জায়গায় বলছেন, এর কবিতা টেকসই হবে বলে আমার বোধ হচ্ছে। অর্থাৎ রবীন্দ্রনাথ যেখানে এত ভালো একটা কমপ্লিমেন্ট দিচ্ছেন, এত ভালো একটা মতামত দিচ্ছেন, তাহলে বুঝে নিতে হবে সমর সেনের কবিতা সত্যি বাস্তবতা রয়েছে, সমর সেনের কবিতা সত্যি চিরস্থায়িত্ব পাবে। এরকমই একটি তার চিরস্থায়ী কবিতা আমরা দেখতে পাই মহুয়ার দেশ কবিতাটি। আরেকটি উক্তি দিয়ে আমি আমার এই সমর সেন সম্পর্কিত একটি ছোট্ট আলোচনা শেষ করব। তারপরে আমি তারই মহুয়ার দেশ কবিতাটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এক্ষেত্রে দুর্যোটি প্রসাদ মুখোপাধ্যায়ের একটি উক্তি যদি বলা যায়, সমর সেন ইজ অ্যান up-to-date representative poet. He needs to be progressive, informative himself with a sense of history. এই মতামতের ভিত্তিতে আমরা মোটামুটি সমর সেন সম্পর্কে কিছুটা উপলব্ধি করতে পারলাম। তিনি যে বাস্তবের কবি, তিনি যে রোমান্টিকতার কথা বলছেন, সেটা কঠিন বাস্তবের ক্ষেত্রে বিচরণ করছে। সেরকমই একটি বাস্তবের কবিতা হলো মহুয়ার দেশ কবিতা। সমর সেনের মহুয়ার দেশ কবিতাটি দুটি পর্বে বা দুটি স্তবকে বিন্যস্ত। প্রথম পর্বে আছে 14টি পংক্তি বা 14টি চরণ, আর
দ্বিতীয় পর্বে আছে 8টি চরণ, মোট 14 22টি চরণ বা পংক্তি রয়েছে। এই দুটোর পর্বেই সমর সেন কিন্তু দুটো দিক দেখিয়েছেন। একটিতে আছে কবির স্বপ্নের কথা, কবির কল্পনার কথা, কবির মনোজগতের কথা। আরেকটিতে আছে সেই স্বপ্ন বা স্বপ্নভঙ্গের ছবি, যেখানে কঠিন বাস্তবকে তিনি তুলে ধরেছেন। আমি আগেই বলেছি সমর সেন কিন্তু নাগরিক কবি, দীর্ঘদিন নগরেই থেকেছেন, নগরে ঘুরেছেন, নানা কাজের সঙ্গে যুক্ত থেকেছেন, তাই তিনি সময় পাননি গ্রামে গিয়ে বসবাস করার। কিন্তু গ্রামে তিনি বারবার গেছেন, সাঁওতাল পরগনায় বারবার গেছেন, সাঁওতাল পরগনার সৌন্দর্য কবিকে বারবার হাতছানি দিয়েছে। তাই কবি শহরে বাস করলেও যখন অবসর পেয়েছেন, সেই বিকেলে গলির ফাঁকে অথবা ছাদে উঠে যখন তিনি পড়ন্ত রোদ, পড়ন্ত সূর্য দেখছেন, সারাদিন ক্লান্তির পর যখন সূর্য পশ্চিম গগনে অস্ত যাচ্ছে, সেই পশ্চিম আকাশে যখন সূর্য, তখন তার রক্তিম আভা, সেই রক্তিম আভায় কবি মুক্ত হয়ে দেখছেন। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয়কে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে সমুদ্রের দীর্ঘশ্বাস। আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। কি অপূর্ব একটা ভাবনা চিন্তা, কি অপূর্ব একটা স্বপ্ন। কবি সমর সেন শহরে বসে ওই পড়ন্ত বিকেলে যখন তিনি অবসর পাচ্ছেন, ওই মহুয়ার দেশের, ওই দূর মেঘমদির মহাদেশের ছবি তিনি ভাবছেন, কল্পনা করছেন। কখন না, মাঝে মাঝে যখন তিনি অবসর পান, সেই পড়ন্ত বিকেলের সেই সূর্য, যে সূর্য সারাদিন আলো দেওয়ার পর ক্লান্ত হয়ে গেছে, পশ্চিম আকাশে সেই রক্তিম আলো, সেই রক্তিম আলো যখন সূর্য রশ্মিটা জলে গিয়ে পড়ছে, সেই ধূসর ফেনায় যেন স্তম্ভের মতো দেখাচ্ছে। তিনি এখানে উপমা প্রয়োগ করছেন, অর্থাৎ তিনি সেই রক্তিম একটা রোমান্টিক একটা বিশেষ ছবি চিত্রকল্প তিনি তুলে ধরছেন, যেন আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে উঠছে। যে ছবিতে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, তার সূর্য রশ্মি কিছুটা এসে জলের মধ্যে পড়েছে এবং সেই ফেনার মধ্যে পড়ায় যেন স্তম্ভ দাঁড়িয়ে আছে, রক্তিম স্তম্ভ। এবং কবি এখানে আরেকটি বিষয় তিনি বলছেন যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এখানে দুটি ব্যাখ্যা চলতে পারে। একটি ব্যাখ্যা, যেহেতু তিনি কলকাতায় থাকেন, কলকারখানার ধোঁয়া সারা চারিদিক ঘুরে এসে কবির ঘরকেও আচ্ছন্ন করে, কবি ঘরের মধ্যেও প্রবেশ করে। আবার এভাবে যদি বলি, কবি যতই কাজের মধ্যে থাকুক না কেন, সেই মহুয়ার দেশের সেই সৌন্দর্য, সেই স্নিগ্ধতা, সেই শান্ত মনোরম পরিবেশকে তিনি ভুলতে পারেননি। ঠিক কাজের ফাঁকে ফাঁকেই যেমন করে সূর্য তার রক্তিম আভা দিয়ে যায়, শান্ত একটা মনোরম পরিবেশ দিয়ে যায়, কবির মনেও সেই মহুয়ার দেশের শান্তি একটা মনোরম বার্তা মাঝে মাঝে উঁকি দেয়। এটাকেই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসের মতো বলা, যে ঘুরে ফিরে তার স্মৃতিতে মাঝে মধ্যেই উদয় হয়। আবার এখানে একটি শব্দ তিনি ব্যবহার করছেন, শীতের দুঃস্বপ্নের মতো। আচ্ছা, শীতের দুঃস্বপ্নটা কি? শীতের দুঃস্বপ্নটা কাদের? শীতকালে সেই সব মানুষের কাছে শীতটা দুঃস্বপ্নের, যাদের গরমের পোশাক নেই, যারা অসহায়, যাদের পশমের পোশাক নেই, তারা অসহায়, তারা শীত কিভাবে কাটাবে তারা জানে না। কবিও এখানে খুব অসহায়, সেই শীত বস্ত্রহীন মানুষদের মতো। তিনি জানে না কবে অবসর পাবেন, কবে তিনি আবার সেই সৌন্দর্যের জগতে, সেই সাঁওতাল পরগনায়, সেই মেঘমদির মহুয়ার দেশে তিনি যাবেন। তাই তার কাছে যেমন শীতের দুঃস্বপ্ন, ওই হত দরিদ্র যাদের গরমের পোশাক নেই, সেই মানুষগুলোর যে কষ্ট, সমর সেনেরও কিন্তু সেই একই কষ্ট। ঘুরে ফিরে সেই স্মৃতি
তার মনের মধ্যে জাগরিত হয় এবং কবি কষ্ট পান। কিন্তু কবি জানেন সেই মেঘমদির মহুয়ার দেশের কি অপূর্ব সৌন্দর্যতা তিনি কল্পনা করছেন, তিনি ভাবছেন, তিনি স্মৃতি রোমন্থন করছেন, কারণ তিনি মাঝে মাঝেই যেতেন সেই পরগনাতে, তাই স্মৃতি জাগরিত হওয়া স্বাভাবিক। আবার এই কাজের ক্লান্তি দূর করার জন্য ওই স্মৃতিও কবিকে একটু রসদ জোগাতো, কবিকে একটু শান্তির বার্তা দিত। তাই কবি কল্পনায় দেখছেন কি সেই মেঘমদির রাজ্য, সেই মহুয়ার দেশ, সেখানে পথের দুধারে দেবদারুর গাছ সারি বেঁধে রয়েছে, যেন সেখানে একটা আলাদা একটা অন্ধকারচ্ছন্ন একটা রোমান্টিকতা, একটা রহস্যময়তা, একটা একটা ভালো লাগা পরিবেশ সেখানে রয়েছে। সেই পথের দুধার মাঝখান দিয়ে কবি যাবেন, সেই সমুদ্রে যাবেন। আবার তিনি রাত্রিতে যখন একা বাড়িতে ঘুমোবেন, সেই দূরের সমুদ্রের সেই ঢেউয়ের কুলে যে ঘা দেওয়ার শব্দ, সেই ফেনার শব্দ, সেই রাত্রির মধ্যে কি অপূর্ব একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করছে। এবং সেই পরিবেশ একদিকে প্রকৃতির শব্দ, প্রকৃতির গন্ধ, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির রহস্যময়তা, যেন একটা কি সুন্দর মনের একটা আবেশ, একটা আবহ তৈরি করছে কবির মনে। সেখানে মহুয়ার ফুলের গন্ধ, সেখানে মহুয়া ফুল ঝরে পড়বে, কি অপূর্ব ভাবনা চিন্তা। কিন্তু এই ভাবনা চিন্তা অচিরেই নষ্ট হয়ে যায় কবি যখন একদিন সময় করে সেই মহুয়ার বাস্তব মহুয়ার দেশে পৌঁছেছেন। সেখানে গিয়ে দেখছেন আমার যে স্বপ্ন ছিল, আমার যে ভাবনার কথা ছিল, এখানে সেটা নেই। এখানে তিনি কি দেখছেন? এখানে গিয়ে তিনি দেখছেন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি কয়লা খনির গভীর বিশাল শব্দ। তাহলে কবি যে ভেবেছিলেন সেখানে প্রকৃতির রহস্য, প্রকৃতির শব্দ, প্রকৃতির গন্ধ, কিন্তু সেখানে গিয়ে কি দেখছেন মহুয়ার দেশে, বাস্তব মহুয়ার দেশে দেখছেন সেই কলকাতার যান্ত্রিক সভ্যতা থাবা বসিয়েছে সেই গ্রামীণ শান্ত শিষ্ট একটা মুগ্ধ পরিবেশে। সেখানে থাবা মেরে যেন সেই শান্তিকে তিনি তুলে নিচ্ছেন, সেই সৌন্দর্যকে ধ্বংস করে দিচ্ছে। কেন না, সেই মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। তার মানে সেই মহুয়া বনে পাওয়া গেছে কয়লা খনি। শহরের শিক্ষিত মানুষ, শহরের নাগরিক মানুষ, তারা সেই কারখানায় কয়লা তুলছে। তার মানে যেখানে সমুদ্রের দীর্ঘশ্বাস থাকার কথা, যেখানে গাছের মর্মর শব্দ পাওয়ার কথা, সেখানে অনবরত বিরাজ করছে কয়লা খনির যান্ত্রিক শব্দ। সেই পরিবেশের মনোরম সৌন্দর্যকে ধ্বংস করে দিচ্ছে। আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের দুঃস্বপ্ন। এই জায়গাটা কি প্যাথেটিক, কি রূঢ় বাস্তব। এখানে রোমান্টিকতা ধ্বংস হয়ে যাচ্ছে। কবি যে রোমান্টিকতার মধ্যে ছিলেন, সেই রোমান্টিকতাটা এখানে এসে কঠিন বাস্তবে পরিণত হচ্ছে। যে মহুয়া বনে সেই সাঁওতাল রমণী বা সাঁওতাল মানুষেরা বাস করে, যারা প্রকৃতির কোলেই লালিত পালিত হয়, সেই মানুষগুলো কি হচ্ছে না, সেই মানুষগুলো জোর করে যাচ্ছে সেই কয়লা খনিতে। সেই কয়লা খনিতে গিয়ে কি করছে না, তারা কয়লা তোলার কাজ করছে। যে মানুষগুলো সারা রাত মহুয়া ফুলের মদ খেয়ে সেই মাদকতায় মিশে গিয়ে, সেই নেশায় মিশে গিয়ে সারা রাত ধামসা মাদল বাজিয়ে আগুন জেলে নারী পুরুষ সন্তান সন্ততি সবাইকে নিয়ে সারা রাত আনন্দ ফুর্তিতে আমোদে মেতে থাকতো, তাদের ক্লান্তি ছিল না, তারা আনন্দ ছিল, তাদের জীবনে উদ্যম ছিল, জীবনে জোয়ার ছিল, খুশি ছিল। কিন্তু এই নগর সভ্যতা তাদের সেই খুশি ছিনিয়ে নিয়ে তাদেরকে নিয়ে গেল কয়লা খনিতে। তাই তাদের জীবনে অনিশ্চিত জীবন। তারা সেই অনিশ্চিত জীবনে কি দেখছে? তাদের শান্তি নেই, তারা ক্লান্ত। তারা সেই সকালে বেজা সারা রাত কয়লা খনিতে কাজ করে সেই দুর্বল শরীর নিয়ে, ক্লান্ত মাখা শরীর নিয়ে বাড়ি ফিরছে, তবুও তাদের নিশ্চয়তা নেই জীবনের। কয়লা খনির কাজ চলে যেতেই পারে, হয় তার মধ্যে তারা ধ্বংস হইতে পারে, কয়লা খনিতে চাপা পড়ে মারা যেতে পারে। তাই তাদের জীবনে সুখ নেই, শান্তি নেই। সেই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি লাইন এই মুহূর্তে মনে পড়ছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোররে। এই বন্যরা বনে সুন্দর, এই মানুষগুলো ওই বন্য পরিবেশেই সুন্দর,
সেটাই তাদের সেই অরণ্য, তাদের মা, অরণ্য তাদের বেঁচে থাকার রসদ, বেঁচে থাকার পরিবেশ। সেই পরিবেশে তারা আর নেই। তাই কবি এখানে দুটো তুলনা দেখছেন। তুলনা দুটো কি? কবি সেখানে দেখছেন পথের দুধারে দেবদারু দীর্ঘ রহস্য, আর এখানে বাস্তবে এসে কি দেখছেন? কঠিন অন্ধকার, গাঢ় অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার। ওখানে স্বপ্নে কি দেখেছেন, কল্পনায় কি দেখেছেন? দেখেছেন সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করছে, অর্থাৎ সেটা প্রকৃতির লীলা দেখাচ্ছে। আর এখানে কয়লা খনি, এই মহুয়া বনের ধারে কয়লা খনির শব্দ, অর্থাৎ কৃত্রিম শব্দ, মানুষের তৈরি শব্দ। সেখানে আর কি দেখছেন? মহুয়া ফুল ঝুড়ে পড়বে, মহুয়ার গন্ধ বিরাজ করবে। আর এখানে কি দেখছেন? শরীরে ধুলোর কলঙ্ক দেখছেন, এই মানুষগুলোর শরীরে ধুলোর কলঙ্ক। আর কি? অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, আর এখানে কি দেখছেন? সেই মহুয়ার দেশ যন্ত্র সভ্যতার থাবাতে সেই শান্তি শেষ হয়ে গেছে, সেই সৌন্দর্য শেষ হয়ে গেছে। তাহলে এই কবিতার মধ্যে আমরা কি পাচ্ছি? একদিকে কবি রোমান্টিক চিন্তা ভাবনা, আর একদিকে সেই স্বপ্ন, সেই স্বপ্নের মোহভঙ্গ এই কবিতাটিতে সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। এই কবিতার শেষ লাইনটা যেন ট্র্যাজিক। এই জায়গাটা হৃদয় বিদীর্ণ করা একটা রূঢ় বাস্তব। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন অনিশ্চয়তার, এই দুঃস্বপ্ন জীবনের শান্তি হারিয়ে যাওয়ার, এই নিশ্চয়তা পরিবারে আমোদ প্রমোদ না করতে পারা, সারা জেগে ধামসা মাদল বাজিয়ে তাদের যে আনন্দ ফুর্তি সেটা জীবন থেকে চলে যাওয়া। অর্থাৎ এই নগর জীবন প্রকৃতির, গ্রামের সৌন্দর্যকে ধ্বংস করছে। এই বার্তাই কবি সমর সেন এই মহুয়ার দেশ কবিতায় তুলে ধরছেন। তাই এই কবিতাটি আমার কাছে কেন, সমস্ত বাংলা পাঠকের কাছে একটি চিরস্মরণীয় কবিতা হয়েই থাকলো। পরিশেষে বলে রাখি, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার এই অনুষ্ঠানগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই লাইক ও শেয়ার করবে। আর বিশেষ করে একটি বলার কথা, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবে।